আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশের দূতাবাসে হামলা মানে সার্বভৌমত্বের উপর হামলা, এমন মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। রাজধানীর মহাখালীতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তাদের এক প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশে তারা এই মন্তব্য করেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির আলোকে আরও কঠোরভাবে তাদের এসব হামলার প্রতিবাদ করা উচিত বলেও মনে করেন তারা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মানিশ দেওয়ান বলেন, ভারতীয় গেরুয়াদের উগ্র হিন্দুত্ববাদের কাউকে বাংলাদেশের প্রশ্রয় দেয়া যাবে না। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশে ভারতের নাগরিক যারা অবৈধভাবে কর্মরত রয়েছেন তাদের চিহ্নিত করতে হবে। সমাবেশ শেষে একটি মিছিল রাওয়া ক্লাব থেকে জাহাঙ্গীর গেট হয়ে আবার রাওয়া ক্লাবে গিয়ে শেষ হয়। সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার, আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। আগামী সোমবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। ভারত বাংলাদেশের ফরেন সার্ভিস কনসালটেশন এফওসি আলোচনায় যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করবেন। সফরে দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব হওয়ার পর বিক্রম মিশ্রের এটি হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ সফর। তিনি এমন এক সময়ে সফরে আসছেন যখন ভারতের গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা বাংলাদেশ দিয়ে নানা অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্ক ক্ষণস্থায়ী নয়, বরং চিরস্থায়ী উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল এবং উন্নত এবং আন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায়। ভারত বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের পট পরিবর্তনের পরও দুই দেশের বাণিজ্য, জ্বালানি বিনিময় এবং জনসম্পৃক্ততা চলমান আছে বলেও মন্তব্য করেন হাই কমিশনার। নজরানা চৌধুরীর রিপোর্ট। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এই দিনটিকে ভারত বাংলাদেশ মৈত্রী দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশ ভারত ইতিহাস ঐতিহ্য পরিষদ দিবসটি উপলক্ষে রাজধানীর সামরিক জাদুঘরে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে যোগ দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় প্রণয় বার্মা বলেন, দুই দেশের মানুষের রক্তের বিনিময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক তৈরি হয়েছে। The bonds that we share with Bangladesh are not transient or temporary, but they are everlasting. India had stood with the people of Bangladesh in 1971 and will continue to support them in realizing the vision for a democratic, stable, peaceful, progressive and inclusive nation. নানা সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন ভারতীয় কূটনীতিক। জানান, দুই দেশের মানুষের মধ্যে নির্ভরশীলতা বহুমাত্রিক। তাই ভারত বাংলাদেশ কারো পক্ষেই একা একা সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলেও জানান প্রণয় বার্মা। The fact that despite the turbulent changes in Bangladesh, our trade and economic ties, our transport and energy cooperation, our people-to-people engagements have maintained a positive momentum, shows that our relations are truly resilient and multifaceted. We are actually interdependent on each other. We cannot grow and progress alone. The reality of our interdependence and mutual benefit will continue to keep our relations moving forward. অনুষ্ঠানে যোগ দেয়া বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধকালীন তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
সময় নির্ধারণ করে দেশের সংস্কার সম্ভব নয়, এটি চলমান প্রক্রিয়া, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, ভারত ভিয়েনা কনভেনশনের তোয়াক্কা না করে আগরতলা বাংলাদেশ মিশনে হামলা চালিয়েছে। এই দায়িত্ব অবশ্যই মোদী সরকারকে নিতে হবে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা হলে তবেই দেশে স্থিতিশীলতা আসবে। সংস্কারের উৎসাহ দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। যে যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে, নির্বাচনমুখী। আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ভারত অতীতে ধর্মনিরপেক্ষতা নিয়ে গর্ব করলেও গত 12 বছরে তা হারিয়ে ফেলেছে। কলকাতাতে উপহাই কমিশনের সামনে বিক্ষোভখানি করে নাই, বাংলাদেশের পতাকাকেও তারা অবমাননা করলো। আবার আগরতলা আমাদের সহকারী হাই কমিশনের অফিসে তারা আক্রমণ করলো এবং সেখানে আক্রমণ করে তারা আমাদের পতাকাকে অবমাননা করলো। ভিয়েনা কনভেনশন এটাকে সাপোর্ট করে না। এই দায়িত্ব অবশ্যই ভারত সরকার বা মোদী সরকারকে নিতেই হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে অপর এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান 18 বছর ধরে গণ অভ্যুত্থানের সপক্ষে কাজ করেছেন। এমন কোন অপবাদ নাই যেটা দেওয়া হয় না, এমন কোন ন্যাক্কারজনক কথা নেই যেটা বলা হয় না। সেই নেতা জনাব তারেক রহমান নিরলসভাবে 18 বছরের প্রচেষ্টায় বাংলাদেশের সম্প্রতি যে গণঅভ্যুত্থান ঘটেছে তার সপক্ষে কাজ করেছে। এছাড়া ভারত সত্যিকারের বন্ধু হিসেবে আগামীতে বাংলাদেশের সাথে কাজ করবে এমন প্রত্যাশাও করেন বিএনপির এই নেতা। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। আগামী বছর নির্বাচিত সরকার দেখব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এটি তার একান্তই ব্যক্তিগত মত বলেও জানান, তবে শেষমেশ কী হবে তা তিনি জানেন না বলেও জানান। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন, অনেক বড় কোম্পানি দেশের বাইরে ব্যাংকের টাকা নিয়ে গেছে, যেটা অর্থনীতিতে অস্বস্তি তৈরি করেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি রিসোর্স দিতে হলে আরও বেশি অর্থায়নের দরকার বলেও মনে করেন তিনি। সম্মেলনে অংশ নিয়ে দেশি বিদেশি বক্তারা বলেন, মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের উন্নতির জন্য রপ্তানি বাড়ানো ও প্রযুক্তিগত উন্নয়নে জোর দিতে হবে। Is what we call destiny poverty. That poverty in a society can, for a group of people, can happen just out of luck. They are just unlucky, bad luck with bad health. Defining equality on an individual basis. Siddiq Osmani is an expert on that. That again draws on ethics. অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে পণ্যের সরবরাহ একেবারে কম নয়, তবে সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাওয়ায় সেভাবে সুফল মিলছে না। এজন্য মূল্যস্ফীতিতে প্রভাব পড়েছে বলেও মনে করেন তিনি। এখন যে মূল্যস্ফীতিটা বেড়েছে, এখন মনে করি আমি যে সাপ্লাই সাইডের চেয়ে চাহিদার চেয়ে ডিমান্ড সাপ্লাইটা সরবরাহের দিকটা কিন্তু আমাদের দ্রব্য মূল্যের একমাত্র একটা বিশেষ কারণ ওই সাপ্লাই চেইনটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়েছে এবং অনেকাংশে কিন্তু আপনার কি বলে ম্যানিপুলেট করে সরবরাহ যে একেবারে কম তা না। এবং আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে বহু দ্রব্যের ট্যাক্স কমিয়ে দিয়ে 0 পর্যন্ত নিয়ে আসি, দাম কমছে না। এটা অনেকটা আমাদের উদ্বেগের কারণ।
সাধারণ মানুষ যদি মূল্যস্ফীতির ছোবলে থাকে, পার্চেসিং পাওয়ার বাড়ে না, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয় তাদের জন্য। প্রতিটি শহীদ পরিবারের দাবি পূরণের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। চট্টগ্রামের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ 107 পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় শহীদ পরিবারের সদস্যরা ফ্যাসিস্ট সরকার সহ খুনিদের বিচার সহ কঠোর শাস্তি দাবি করেন। একদম প্রাথমিকভাবে 5 লক্ষ টাকার চেক দিচ্ছি। আমরা শুধু একটা জিনিস বলি, এটা আমাদের শুরু, এটা শেষ না। এবং আমাদের এই শহীদ পরিবার যতদিন আছে, এই বাংলাদেশ যতদিন আছে, আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সেভাবেই সহযোগিতা করার জন্য যা কিছু করা দরকার আমরা সেই ব্যবস্থাগুলো করব। উচ্চ আদালতের নির্দেশের 3 বছর পেরিয়ে গেলেও ঝিনাইদহ শিশু পার্কের জমিতে নির্মাণ অবৈধ স্থাপনা আজও উচ্ছেদ করা হয়নি, বরং 5 আগস্টের পরে নতুন করে ওই জমিতে গড়ে উঠেছে আরও একটি টিন শেডের বিশাল মার্কেট। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে শহর জুড়ে। ঝিনাইদহ থেকে মিজানুর রহমানের পাঠানো রিপোর্ট। স্বাধীনতার আগে 1963 সালে 2 একর 18 শতক জমি ঝিনাইদহ টাউন কমিটিকে পাবলিক পার্ক হিসেবে ব্যবহারের জন্য প্রদান করে তৎকালীন সরকার। সেই থেকে শিশুদের খেলাধুলার জন্য পার্কটি ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু 1986 সাল থেকে পার্কের সামনে দোকানঘর নির্মাণ শুরু হয়। সময় বদলের সাথে সাথে ওই স্থানে নির্মাণ করা হয় দ্বিতল ভবন সহ পাকা পৌর মার্কেট। শিশু পার্কটি পড়ে যায় মার্কেটের আড়ালে। এরপর বিভিন্ন সময়ে পার্কের জায়গায় মার্কেট তৈরি আর ভাঙার খেলায় কেটেছে অনেক সময়। 2019 সালে পার্ক ধ্বংস করে পৌর সুপার মার্কেট নির্মাণ করে পৌরসভা। এটি বন্ধে উচ্চ আদালতে রিট করে পরিবেশ আইনবিদ সমিতি বেলা। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ভবন নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। পরবর্তীতে 2021 সালে পার্কের জমিতে নির্মাণ করা সকল অবৈধ স্থাপনা আদেশ প্রাপ্তির 6 মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেন, কিন্তু 3 বছরেও উচ্চ আদালতের ওই আদেশ বাস্তবায়ন হয়নি। উপরন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর পার্কের জমিতে নতুন করে আরও একটি মার্কেট নির্মাণ করছে একটি চক্র। অবৈধ স্থাপনা অপসারণের জন্য একটা আদেশ প্রদান করেন। এই আদেশ বাস্তবায়ন হওয়ার প্রতিমধ্যেই 5 আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের সময় তারা অতি গোপনীয়তার সাথে রাস্তা সংলগ্ন স্থানে একটি মার্কেটও নির্মাণ করে। আমরা অতি দ্রুততার সময়ে জেলা প্রশাসনের সহযোগিতায় এই মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর। তবে মার্কেট ব্যবসায়ীরা বলছেন, অনেক আগে থেকেই পৌর মার্কেটে পজিশন কিনে ব্যবসা করে আসছিলেন তারা, জোর করে উচ্ছেদ করা হয়েছে তাদের। দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসতেছি। সংস্কারের সরকার আসার পরে আমরা সেই স্ট্রাকচারের উপরেই আমরা একটু সংস্কার করে একটা পরিবেশ নিয়ে এখন বর্তমানে ব্যবসা পরিচালনা করে আসতেছি। আইনি যে নিষেধাজ্ঞার বিষয়টি তাদেরকে জানানো হয়েছে এবং পৌরসভা থেকে তাদেরকে কোনো সেবা প্রদান করা হয় না। আমরা আবারও বলছি যে আমরা মহামান্য আদালতের যে নির্দেশনা আছে উচ্চ আদালতে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতের রায় কার্যকর হবে এবং উন্মুক্ত স্থানে শিশুরা খেলাধুলা করতে পারবে, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় প্রায় 3 শতাধিক রাইস মিল আছে। এসব রাইস মিলে উৎপাদিত চাল লাখ লাখ প্লাস্টিকের বস্তায় মরুকীকরণ করে বাজারজাত করা হচ্ছে। 2014 সালে ধান ও চাল বিপণনে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আইন প্রণয়নের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এর কার্যত কোনো প্রয়োগই নেই। আশুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকরা আইন না মেনেই পাটের বস্তার পরিবর্তে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করছেন। মিল মালিকরা বলছেন, চাহিদা অনুযায়ী পাটের বস্তা পাওয়া যায় না। তাছাড়া পাটের বস্তা ব্যবহার করলে 50 কেজির বস্তায় অতিরিক্ত 50 থেকে 60 টাকা গুনতে হয়। প্লাস্টিক বস্তাটা কিনতে ছিল 30 থেকে 35 টাকা, কিন্তু সালার বস্তা আমি কিনতে গেলে 95 টাকার থেকে ধরে 105 টাকা পর্যন্ত। এটা আসলে আমাদের একটু কষ্ট হবে, কষ্ট হইলেও আমরা চেষ্টা করতেছি আইনটাকে বাস্তবায়ন করার জন্য।
আশুগঞ্জ উপজেলা চাতাল মালিক সমিতির সাবেক সভাপতি বলেন, সরকার ভর্তুকি দিলে মিল মালিকরা চালের জন্য পাটের বস্তা ব্যবহার করতে আগ্রহী হবে। সরকার যদি পাটের বস্তাটাতে যদি ভর্তুকি দেয়, তাইলে পাট এবং প্লাস্টিকের বস্তার মূল্য যদি এক হয়, তাহলে মনে করেন আমরা 100% পাটের বস্তা ব্যবহার করতে পারব। আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, রাইস মিলগুলোতে প্লাস্টিকের বস্তা ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত আছে। মিল মালিকদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। সেই অভিযানে যাদের মধ্যে যে প্লাস্টিক বস্তা ব্যবহারের প্রবণতা খুবই বেশি ছিল এবং আমরা পাটের বস্তা ব্যবহার পাইনি, তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। মিল মালিকদের প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের বস্তা ব্যবহারে উৎসাহিত করতে সরকার সময়োপযোগী পদক্ষেপ নেবে, সে আশা করছেন সবাই। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।